বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিসহ বিভিন্ন স্থানে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আজও বেশ কয়েকটি মামলা করা হয়েছে। এসব মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ। ঢাকা, সিলেট, গাজীপুরে এসব মামলা করা হয়। আরও জানাচ্ছেন ইলিয়াস কমল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ 5 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আরও 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। রাতে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর তেজগাঁও এলাকায় গুলিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম হত্যার অভিযোগে শেখ হাসিনা, নিজু মজুমদার ও মুনতাসির মামুন সহ 49 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে নিহতের বড় ভাই তারিকুল ইসলাম মামলাটি করেন। রাজধানীর রামপুরায় রাসেল মিয়া নামে গুলি করে একজনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী শারমিন আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযুক্ত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, জোনায়েদ আহমেদ পলক, মুজিবুর রহমান সহ 28 জনকে আসামি করা হয়। সাভারের আশুলিয়ায় গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক সেলুন কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংবাদিক সহ 75 জনের নাম উল্লেখ করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। সিলেটে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 87 জনের নামে মামলা করা হয়েছে। দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতে এই মামলা করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জুবের আহমদ। শেখ হাসিনার নির্দেশে হুকুমে সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা কয়েকশো সন্ত্রাসীরা অস্ত্র, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের উপরে, জনতার উপরে অতর্কিত হামলা চালান। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নূর আলম নিহতের ঘটনায় মামলা করা হয়। মামলায় শেখ হাসিনা সহ 139 জনকে আসামি করা হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তারা। সামনের দিকে এগিয়ে যেতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এই দুই রাষ্ট্রদূত। এই সময় বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। জাপান এবং ব্রিটিশ হাই কমিশনারের সাথে বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন তিনি। দুই দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। 30 আগস্টের মধ্যে জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সই করবে বাংলাদেশ। এর মাধ্যমে একটি কমিশন করা হবে, যার মাধ্যমে প্রত্যেকটি গুমের বিচার হবে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসছে, তাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে যাতে বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতির শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করা যায়। বিজিবি হাসপাতালে সহিংসতায় আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্ভুক্তি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আহতদের সবাই ভালো আছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বজনও যারা আছে তাদেরও এখান থেকে লুক আফটার করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদেরও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে যারা তাদের সাথে অ্যাটেন্ডেন্স আছে। প্লাস এরা 22 না 23 জন পেশেন্ট, মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল, তাদের নিয়ে আসছে। এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত
লোক তাদেরও এখানে আনা হয়েছে। ডিজি মহোদয় আমার এখনও বললো যে ওনারা আরও হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে। এখানকার পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা অ্যাটেন্ডেন্স তারাই শুধু যাবে। আর আপনারা এগারোর জন্য দোয়া করবেন। আর আপনারাও যদি ব্যক্তিগতভাবে কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, যেমন একজন ডাক্তারে আপনার সাথে পরিচিত, তারা ফোন করে দিলে ওই পেশেন্ট একটু ভালোভাবে থাকেন, ওইটাও কিন্তু একটা বড় ধরনের উপকার। দেশের 10 জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই প্রজ্ঞাপনে সিলেটের আরেক উপপুলিশ কমিশনারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এদিকে বাংলাদেশ পুলিশে 12 উপপুলিশ মহাপরিদর্শক এবং 11 পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুব রহমান শেখ। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহি মুখোমুখি করার দরকার বলে মন্তব্য করেছেন সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি। Speaking about accountability since the beginning of this particular crisis, there will need to be accountability for the violence, for the loss of life, and for all violations of human and political rights. সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাতভর অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এছাড়া একটি অস্ত্র ও 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায় বলে অভিযোগ করেন নূর। আমাদেরকে যারা তথ্যটা দিয়েছিল তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল, কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে এ ধরনের একটা অভিযোগ ছিল, সেটি ভুয়া ছিল, তারা অভিযান চালায় নাই। তার মানে কেউ এটাকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই। কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নগদ অর্থসহ বিভিন্ন বল্ট লকার উদ্ধার করা হচ্ছে। প্রায় 48 ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য। সুতরাং এই ঘটনার এই গাফিলতি কিংবা এই ঘটনাগুলো লুকোচুরি ধামাচাপা দেওয়ার সাথে যারা জড়িত তাদের আমরা তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাই। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক দৃঢ়তর হবে, পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। ফখরুল বলেন, চীন আধিপত্যবাদে বিশ্বাস করে না, তারা সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছে। অন্যদিকে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, অন্তর্বর্তী সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত চীন। আজকে আমাদের ডক্টর
এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ৬০ লক্ষ মানুষের নামে ১,৪৬,০০০ মামলা দায়েরের পাশাপাশি অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, আলোচনা সভা, র্যালি, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের হিসাব মতে প্রায় ৮০০ মানুষ গুম হয়েছে। পরবর্তীকালে আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের প্রায় ২,০০০-এর উপরে আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১,৪৬,০০০ মামলা করেছে। প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকাসহ সারা দেশে শোক মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীতে বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শোক মিছিল শুরু হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিজ সংগঠনের ৪৯ জনের তালিকা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বক্তব্য রাখেন। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের সকল প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী এই যে একটি যৌক্তিক আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের স্বাক্ষর এবং আহতদের দেখতে দিয়ে চট্টগ্রামে তিনি এই আহ্বান জানান। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের পাশে থাকার জন্য যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। অন্যদিকে রাজধানীতে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে শহীদ পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদেরা প্রেরণার উৎস, তাদের সেই প্রেরণায় দেশ গড়ার কাজে ভূমিকা রাখার অঙ্গীকারের কথা জানান তিনি। বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো, নতুন বাংলাদেশ আমরা পেলাম, মানুষের অধিকার, মানুষ যখন ফিরে পাবে, স্বস্তি শান্তিতে জীবনযাপন করবে, একটা কল্যাণ রাষ্ট্রের শান্তিময় বাংলাদেশ যখন আমরা পেয়ে যাব, এই কোটি কোটি মানুষের শান্তি আপনার স্বামী সন্তানের রক্তের উপর দিয়ে সেই শান্তি প্রতিষ্ঠিত হবে। ত্যাগ এবং প্রতিকার বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে, এটা যেন জনগণের কল্যাণে কাজে লাগে। একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে, আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালাবার জন্য। বাংলাদেশের ক্রিকেটে শেষ হলো নাজমুল হাসান পাপনের এক যুগের রাজত্ব। ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে সরে দাঁড়ান তিনি। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সচিবালয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিসিবির বোর্ড মিটিংয়ে তাকে মনোনীত করা হয়। সভাপতির দায়িত্ব নিয়ে বিসিবিতে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ জানান, বিসিবিতে এমন একটি সিস্টেম তৈরি করে দিতে চান যাতে ক্রিকেটের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে। আরও জানাচ্ছেন SM আরিফ। দল নির্বাচনে হস্তক্ষেপের বিরোধিতা করে ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দীর্ঘ ৮ বছর পর আবার বিসিবিতে ফিরলেন, তবে এবার সভাপতি হয়ে। এই পদে দেশের ইতিহাসে তিনি প্রথম কোনো সাবেক অধিনায়ক। তাই তো নতুন বোর্ড প্রধানের সংবাদ সম্মেলন ঘিরে গণমাধ্যমের আগ্রহ ছিল ব্যাপক। ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলন শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতার মধ্য দিয়ে। এরপরেই ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা জানান ফারুক। ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। বিসিবি বছরের প্রধান লক্ষ্য স্বচ্ছতা নিশ্চিত করা, পাশাপাশি এমন একটি সিস্টেম তৈরি করে যেতে চান যাতে সকল ক্ষেত্রে জবাবদিহিতা থাকে।
পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিউর আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। বোর্ডের নানা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি স্ব বিভাগকে স্বাধীনভাবে কাজ করার বিষয়ে শক্ত অবস্থানের কথা জানান ফারুক আহমেদ। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। সব কিছু আমি ইনভলভ হতে পারবো না, এটা খুব স্বাভাবিক, বিকজ তাহলে এত বড় বোর্ড দিয়ে আমার লাভটা কি। তবে হ্যাঁ, ওই অ্যাকাউন্টেবল অ্যান্ড আমার তদারকির জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়। আমি জায়গায় কাজ দিলাম, কাজটা পেলাম না, তারপরে স্টেপটা কি আমার, এইটা খুব গুরুত্বপূর্ণ। সো তাতে করে কিন্তু আমি বুঝাই দিব যে দিস ইজ ইয়োর কমিটি অ্যান্ড দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ। ইফ ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি দেন প্রবাবলি আই নিড টু চেঞ্জ ইউ, অর আপনি ভালো কাজ করছেন, এটা আপনি অ্যাকাউন্টেবল হইতে হবে। এর আগে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিসিবির জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। সভায় বিসিবি সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি এই পদে ফারুক আহমেদকে মনোনীত করে পরিচালনা পর্ষদ। জালাল ইউনুসের পদত্যাগের পর এনএসসি মনোনীত পরিচালক হন তিনি। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে তার জায়গায় পরিচালক হিসেবে মনোনীত করা হয় নাজমুল আবেদিন ফাহিমকে। এস.এম. আরিফ, মাই টিভি। স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত ফেনীর উত্তরে ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া তলিয়ে আছে রাস্তাঘাট ও ঘর বসতি। বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। উদ্ধারের কাজ করছে বিজিবি ও কোস্টগার্ড। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারও। এদিকে আগামী ৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। রাস্তাঘাট থেকে বসতবাড়ি কিছুই রেহাই পায়নি বানের পানি থেকে। গত ৩ দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট, আমজাদহাট ইউনিয়নের ৪০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরামের মির্জানগর, চিথলিয়া, বক্স মাহমুদ এবং পৌর শহর সহ ৪৫টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বেরোচ্ছে। আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। পানি মানে এমন ভাবে উঠছে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব ভিজে গেছে। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্গতদের উদ্ধারের জন্য সেনাবাহিনী ও বিজিবি স্পিড বোট ও নৌকা নিয়ে মাঠে নেমেছে। চলছে উদ্ধার কাজ। গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাজী উপজেলাতে অনেকগুলো বাড় ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় ২০টির উপরে আছে, প্রায় ২০ লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। বন্যার পানি বাড়ি গেছে, আমরা যাইতে কষ্ট হইতেছে, যাতায়াতে কষ্ট হইতেছে। এদিকে আগামী ৩ দিনে বৃষ্টি কমার সম্ভাবনা নেই জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এই বৃষ্টিপাতটা কিন্তু আরো ৩ থেকে ৪ দিনের থাকবে, এবং এর সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তা ৩ থেকে ৪ দিন পরে অর্থাৎ ২৫ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত যেটা, এই প্রবণতাটা কমে আসবে। তবে বৃষ্টিপাত দেশে বিভিন্ন অংশে থাকবে, তবে একবার থেমে যাবে না। তবে ভারী বৃষ্টিপাতের যে প্রবণতাটা আমরা এখন দেখছি সেটা কমে আসবে। আমিনা হিরা, মাই টিভি।
বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক ম্যাটস, ডিএমএফ ও এলএমএফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে মার্চ টু বিএমডিসি কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে মার্চ টু বিএমডিসি কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। সবাই একটু ধৈর্য ধরে চুপচাপ থাকো। চিকিৎসক পেতে চাই, কারণ চিকিৎসকের দুঃখ এবং চিকিৎসকের বুঝতে পারে। সাধারণ চিকিৎসক ও শিক্ষার্থী সমাজের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থী ও চিকিৎসকরা তুলে ধরেন তাদের দাবি। বলেন, ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ যেন ডাক্তারি পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মেডিকেল ও ডেন্টাল ইউনিট প্ল্যাটফর্ম, বাংলাদেশ ডক্টর ফেডারেশন সহ সকল মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তারদের অর্গানাইজেশন আজকে আমরা শহীদ মিনারে এসেছি। আমরা আগে থেকেই জানি যে একমাত্র এমবিবিএস আর বিডিএস বাদে নামের আগে ডাক্তার লিখতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য টেকনোলজি যারা আছে, যেমন হচ্ছে বিডিএফ আর অন্যান্য যে টেকনোলজিস্ট আছে তারা ডাক্তার লিখতেছে। যারা ডাক্তারদের পদবি বসাচ্ছে 6 মাসের ডিগ্রিধারী, তাদের বিরুদ্ধে সোচ্চার আর কি। তারা না বুঝে অনেক সময় ভুল চিকিৎসার কারণে মানুষ মারা যাচ্ছে। সাদা অ্যাপ্রন শুধুমাত্র ডাক্তাররাই ব্যবহার করবে, অন্য কোনো টেকনোলজিস্ট কিংবা অন্য কোনো প্রফেশনের কেউ সাদা অ্যাপ্রন ব্যবহার করতে পারবে না। মেডিকেল চিকিৎসার ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত করা। মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত 73টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবিও তোলেন তারা। অন্যান্য যে ইনস্টিটিউশনে পড়েন তারা ডাক্তারদের সাহায্য করতে পারবেন, বাট অ্যাজ এ ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না। আমরা ডাক্তার হয়েছি 5 বছরের পড়াশোনা এবং 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিটের মাধ্যমে। তারা সেখানে মাত্র এসএসসি পাশ করেই ডিপ্লোমার কোর্সটা করে আমাদের সমান মর্যাদা যাচ্ছে। বিএমডিসি হচ্ছে কোনো ডিসিশন যখন দিবে সেটার অবশ্যই স্বচ্ছ জবাবদিহিতা থাকতে হবে। তারা কোনো ডিসিশন এমনি দিতে পারবে না। বাংলাদেশের আইন অনুযায়ী কেবলমাত্র একজন এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক নামের আগে ডাক্তার লিখতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে ঔষধ বিক্রেতা থেকে শুরু করে কোয়াক যার ইচ্ছা মতো নামের আগে তারা ডাক্তার লিখছে এবং এদের অপচিকিৎসার কারণে একজন রোগীর জীবন দুর্বিষহ হয়ে পড়ছে, যার দায় পড়ে আসছে একজন প্রকৃত চিকিৎসকের উপরে। এ সময় তীব্র নিন্দা জ্ঞাপন আর নিজেদের অস্তিত্বের লড়াইয়ের অধিকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থী এবং চিকিৎসকদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক সমাজ। তারা বলছেন তাদের দাবি পূরণ না করলে তারা রাজপথেই তাদের দাবি আদায় করে নেবে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।